কোনোটার তো ডাইরেক্ট ফুটেজ আছে, তাই না? আমি তো হ্যাঁ। একটা জায়গায় দেখলাম, আমি জানি না এটা প্রোপাগান্ডা, মনে হয় প্রোপাগান্ডা না, এটা ফুটেজই সত্যিকার অর্থে, যে কিছু কিছু মানুষকে বাড়িঘর থেকে বের করে দিয়েছে, এরা মুসলমান সম্প্রদায়ের মানুষ, এবং এরা বাড়িঘর হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছে, এরকম হুম ফুটেজও হুম এসছে। আর এটা তো ধরেন বাড়িঘর, এবং এটা তো আমাদের কথা না। শতাব্দী রায় নামে একটি নায়িকা ছিলেন, এখন আর ফিল্ম করেন না। উনি হুম নিজেও ভারতের লোকসভার সদস্য, আপনার পশ্চিমবঙ্গের ইয়ার কোটায়, তৃণমূলের কোটায় তিনি লোকসভার সদস্য হয়েছেন। তো শতাব্দী রায় তো নিজে একটা ইন্টারভিউতে কালকে দেখলাম, শর্ট ইন্টারভিউতে বলেছে যে তাদের বাড়ি ঘরে, অর্থাৎ তৃণমূলের যারা করেছে এবং যারা মুসলমান, যারা তৃণমূলকে ভোট দিয়েছে, তারাও আক্রান্ত হচ্ছে। তো এটা তো একজন উনি তো চলমান যে লোকসভা, সেটার এখন ইয়ে, উনি তো সাবেক না, উনি হুম হুম কারেন্ট হুম মেম্বার অফ ইন্ডিয়ান লোকসভা, উনি তো নিজেই বলেছেন। এবং তিনি কোনো মুসলমানও না, তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষ। শতাব্দী রায় তো নিজে বলেছেন। সুতরাং এই কমেন্ট গুলো তো আমরা ইগনোর করতে পারি না। এই হলো হুম এক। হুম আরেকটা হুম হলো, ভোটটা হয়েছে ইভিএম সিস্টেমে, যেটা হুম এর আগে ইভিএম এ পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন হয়নি। তো হুম ইভিএম সিস্টেমে মমতা ব্যানার্জি বা তৃণমূলের যে শীর্ষ নেতারা যে অভিযোগটা এনেছে, যে সেখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে নির্বাচনী, এবং এটা হুম দায়ী করা হয়েছে। তা আমারও কথা এটা, যে মমতা ব্যানার্জির যে প্রচারণা যেটা ছিল আমরা দেখেছি মানুষের ঢল, তো সেইখানে কি করে এই এত ব্যবধানে বিজেপি পাশ করে এলো এক। হুম ইলেকশনের ব্যাপারে আরেকটি বিষয় হলো এই, আপনার 32 থেকে 33% মুসলমান আছে, হুম মুসলমান, এবং আমার যতদূর জানা মতে তারা তো মুসলমানদের মধ্যে সত্যিকার অর্থে তারা তো বিজেপি কে ভোট দেয় না, তারা তো তৃণমূলকেই দিবে। যেহেতু আর অন্য কোনো এখানে সিপিএম নাই, এত শক্তিশালী পর্যায়ে সিপিএম নাই, তাইলে তারা হুম তৃণমূলকেই দিয়েছে। তাইলে 32% লোকের ভোট কোথায় গেল? এটা তো একটা হুম প্রশ্ন, এটা তো হিসাবে আসছে না। 32% তো বলা যায় তৃণমূলের একটা রিজার্ভ ভোট ছিল, রিজার্ভ হুম ভোটটা আসলে কোথায় গেল? তো সবকিছু মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে যে আসলে এই ভোটের ব্যাপারে ঘাপলা হচ্ছে। এর আগেও যে ভোটগুলো হয়েছে, আগে ভারতের নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল না, বা সবাই বলছে যে হুম নির্বাচন ফেয়ার হয়েছে। ইদানিং মোদী গভর্নমেন্টের এই শেষের দিকে এসে কিন্তু যে কতগুলো নির্বাচন হয়েছে, সেই প্রত্যেকটাতেই কংগ্রেস এবং অন্যান্য বিজেপির বাইরের দলগুলো কিন্তু আপত্তি তুলেছে যে নির্বাচন ফেয়ার হচ্ছে না। এবং রাহুল গান্ধী তো প্রায় মোদীকে ভোটে হেরফের করেছে, ভোট চোর এরকম বলে, যদিও আমি এইসব শব্দ ব্যবহার করি না, হুম বলেছে, হুম হুম ডাইরেক্টলি হুম বলেছে। সুতরাং এই পশ্চিমবঙ্গের এই নির্বাচনটা আমার কাছে প্রশ্নবিদ্ধই মনে হয়। কারণ 32-33% মুসলমানদের ভোট, মুসলমান আছে ওইখানে, তার 33% জনসাধারণের ভোট তো মেলা, এই ভোটগুলো গেল কোথায়? এটা একটা প্রশ্ন। হুম এত ব্যবধান তো বিজেপি এখানে পশ্চিমবঙ্গে অন্তত বিজয়ী হওয়ার কোনো কারণ দেখি না। সুতরাং ভোটে যেহেতু ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছে, তাইলে হুম আমি মনে করি যে ভারতের রাজনীতি খুব সোজা পথে এগোবে না, বাঁকা পথে এগোবে, এবং সমস্যা বাড়বে। এবং সবচেয়ে বড় কথা, এই যে ধরেন সংখ্যালঘুদের উপরে যে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সরকারি দল যেভাবে প্রেসার করে, যেমন ধরেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন যে ভারত হুম তো পিছিয়ে আছে 5,000 বছর। হ্যাঁ, হুম যেমন কি কথা, মুসলমানরা পিছিয়ে আছে, ভারত বেশি পিছিয়ে আছে। বলে যে তারা মসজিদের নিচে, আরে মন্দিরের নিচে, সরি, মসজিদের নিচে মন্দিরের অস্তিত্ব খুঁজে বেড়ায় এই সময়েও, আজকে একবিংশ শতাব্দীতে। সুতরাং ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু আগেই যথেষ্ট মন্তব্য করেছে যে যেই লাইনে এখন ভারত যাচ্ছে, এটা ইন্ডিয়ার প্রপার লাইন না। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি উইথ ডাইভার্সিটি, ইউনিটি ইন হুম ডাইভার্সিটি, ডাইভার্সিটি ইন হিস্ট্রি, হেরিটেজ, কালচার, ল্যাঙ্গুয়েজ, এক্সেট্রা। এইভাবে ইন্ডিয়া চলে না। এটা নেহেরুর ইন্ডিয়া না, এটা ইন্দিরা গান্ধীর ইন্ডিয়া না, এটা এক ভিন্ন ভারত। যে ভারতের চিত্র এক সম্পূর্ণ আলাদা, এবং ভারতের যে মানে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের স্পিরিটের আমি মনে করি অনেকটা বাইরে চলছে এই ভারত। এখন পরিণতি কোথায় যাবে আমি জানি না। আমরা প্রতিবেশী রাষ্ট্র আমরাই বা কতটুকু ভালো অবস্থায় থাকবো। সামনে হুম গঙ্গা চুক্তি আছে আপনার, এই যে আপনার সামনের এই বছরই, এই বছরই আপনার ডিসেম্বরে গঙ্গা চুক্তির নবায়নের ব্যাপার আছে।
এই গঙ্গা চুক্তি নবায়নের ব্যাপারটি কোন জায়গায় যাবে আমি জানি না। তবে আমি একটা হুম, জিনিস স্পষ্ট করতে চাই, যেহেতু বিজেপি এসছে পশ্চিমবঙ্গে, এই দিকটা হুম, মমতা ব্যানার্জি আমাদের কোনো কাজে আসে না, বরং বিরোধিতা করছে। যে মমতা হুম, ব্যানার্জিও পানি নিয়ে, জল নিয়ে অনেক ঘটনা ঘটিয়েছে এবং ওনার কারণে এই চুক্তিগুলা ঠিক মতো হয় নাই। তিস্তা চুক্তি হয় নাই, ফেনী নদীর চুক্তি হয় নাই, এই ফারাক্কা ব্যারেজের যে সমাধানও হয় নাই। কারণ বিজেপি গভর্নমেন্ট হুম, কিভাবে নিবে আমি জানি না। তবে কোন স্টেট গভর্নমেন্টের দোহাই দিয়া, অর্থাৎ রাজ্য হুম, সরকারের দোহাই দিয়ে যেন ভারতের কেন্দ্রীয় সরকার যেন দায় মুক্ত না হয় যে আমার কি করার আছে, পশ্চিমবঙ্গ সরকার মানে না। আমরা কিন্তু ডিপ্লোমেসিতে বা কূটনীতির যে শিষ্টাচার আছে তাতে কিন্তু আমরা এই জায়গায় এই কথাটি মানব না। আমরা মনে করবো যে ইট ইজ দ্য সোল ডিউটি অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া exactly to হুম। address and take the matter in a serious concern, particularly regarding the sharing of waters of the 54 rivers. Thank you very much. না, এখানে ওরা বলতেছে যে বিজেপির একটা ইয়ে ছিল যে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়ার বিষয়ে জমি দিবে। তো এটা তো বাংলাদেশের জন্য একটা ইয়ে আরো আরো শুধু তাই বাংলাদেশের না, জন্য আমি যেটা দুঃসহ। এটা খুব ভয়ানক। তারা ভাবছে যে কাঁটাতারের বেড়া হচ্ছে, আবার যেখানে যেখানে জল আছে, পানি আছে, সেই জায়গায় নাকি আমি শুনছি, এটা কতটুকু সত্যি কথা সাপ কিনা কুমির যে ছেড়ে রিউমারও দিয়েছে হতে যে পারে। সাপ 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 কুমির ছেড়ে। থেকে ছেড়ে দিয়েছে, এটার হুম, সত্যতা কতটুকু আমি জানি না। ভেরিফাইড নিউজ হইলে আমি মিডিয়াতে অবশ্যই এই বিষয়ে কথা বলবো এবং আমি এই ব্যবস্থার প্রতিবাদ করবো। আমার দেশ আগে, পরে অন্য কিছু। যদি কুমির এবং সাপ ছেড়ে দিয়ে থাকে, যে আমি সীমান্ত অঞ্চলের মানুষ, আমার বাড়ি থেকে 4 কিলোমিটার বর্ডার, তো সেখানে আমি জানি যে স্থল অঞ্চলগুলোতে কাঁটাতারের বেড়া আছে, আর যেগুলোতে নদী আছে সেগুলোতে বা পানি আছে, জলাভূমি, সেগুলোতে কাঁটাতারের বেড়া দেয়নি বা দিতে পারেনি। তো সেখানে তারা জল এবং কুমির, ক্রোকোডাইল এবং স্নেক্স এবং পয়জনাস স্নেক্স যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ইট ইজ টোটালি দ্য ভায়োলেশন অফ দ্য ইন্টারন্যাশনাল বর্ডার ডিসিপ্লিন অর ম্যানেজমেন্ট। এবং ধন্যবাদ। এখানে শুভেন্দ্র অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয়, কারণ শুভেন্দ্র অধিকারী তো আসলে বাংলাদেশ বিদ্বেষী এক ধরনের মানে মুসলমান বিদ্বেষী। আমরা যত রকম কথা তো শুনেছি। শুভেন্দু অধিকারী বাংলাদেশ বিদ্বেষী হলে বাংলাদেশের মানুষও ভারত বিদ্বেষী হবে, এটা খুব স্বাভাবিক। আমার হুম। কথা হলো কেন্দ্রীয় সরকারের এখানে বাংলাদেশ ব্যবস্থা যাওয়া। বিদ্বেষী বলতে শুভেন্দু অধিকারী একটা দলের পক্ষে আরকি। বাংলাদেশে একটা দলের পক্ষে। আর কোন মানুষকেই তারা হ্যাঁ, দেখতে পারে একটা না। একটা দল, পছন্দ দুইটা করে না। দল, এগুলো না, যখন এবং একজন লোক মুসলমানকে ক্ষমতায় যাবে। বিশেষ করে ওরা পছন্দ করে না। এই আমি শুভেন্দু একটা কথা অধিকারী। বলি শোনেন, শুভেন্দু অধিকারী এতদিন পশ্চিমবঙ্গে বিরোধী দলে ছিলেন, যদিও কেন্দ্রে তার দল ক্ষমতায় আছে। কিন্তু শুভেন্দু অধিকারী যদি চিফ মিনিস্টার হয়, তাহলে তার রেসপন্সিবল জায়গা, দায়িত্বপূর্ণ জায়গা থেকে দায়িত্বপূর্ণ মন্তব্য করতে হবে। শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টারের চেয়ারে বসে উনি প্রতিবেশী একটি রাষ্ট্রের বিরুদ্ধে যা তা বলবেন, যেখানে লোক সংখ্যা হলো 19 কোটি, এটা তো বাংলাদেশের মানুষ কেন, পৃথিবীর মানুষও মেনে নিবে না। আর উনি যদি, শুভেন্দু অধিকারী যদি এই ধরনের বিভিন্ন ধরনের আপত্তিকর, অগ্রাহ্যপূর্ণ কথাবার্তা বাংলাদেশ সম্পর্কে বলে, তাহলে বাংলাদেশের মানুষ তদ্রুপ আচরণে অভ্যস্ত হবে। লাভ তো হবে না ভারতের কোনো কিছুই, আর বাংলাদেশকেও তারা কিছুই করতে পারবে না। আন্ত হুম, রাষ্ট্র সম্পর্ক এই ধরনের এই বিদ্বেষমূলক কথাবার্তা আন্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে স্থান পায় না। আন্তরাষ্ট্র সম্পর্ক সহনশীলতা নিয়ে তৈরি করতে হয় এবং সেটা উভয় দেশেরই লাভ হয়। আমি তো মনে করি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হইলে ভারতেরও লাভ, বাংলাদেশেরও লাভ। সেখানে হুম, হস্টাইলিটি হুম, বা শত্রুতা টেনে নিয়ে আমরা কেন উভয়ের ক্ষতি করবো? আর সাধারণ জনগণের ক্ষতি করব কেন? এই আপনার কথা আছে না, শিলে পাটা ঘষাঘষি মরিচের জীবন শেষ। এখন হুম, হুম, ভারতের শুভেন্দু অধিকারী যদি মানে বাংলাদেশ সম্পর্কে অন্যায্য, অসুন্দর এবং আপত্তিকর বক্তব্য তুলে, বাংলাদেশের মানুষও, জনগণ বিভিন্ন ধরনের বক্তব্য তুলবে, এতে সমস্যা হবে কি, একটা ডেডলক সিচুয়েশন তৈরি হবে। এতে হবে কি, দুই দেশের সম্পর্কের অবনতি ঘটবে। এই অবনতিটা ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, পারস্পরিক সহযোগিতা বলেন, এটা উভয়ের জন্যই ক্ষতিকর। বাংলাদেশের মানুষকে প্রতিদিন নিউ মার্কেটে বাজার সৌদা করে না, এতে যে হুম, টাকাগুলো কলকাতায় দিয়ে আসছে না, শিলিগুড়িতে বাজার করতেছে, আসামে গুয়াহাটিতে যাচ্ছে, আগরতলা ত্রিপুরায় যাচ্ছে, গিয়ে তারা বাজার করে না, তো তারা ওইখানে টাকা দিয়ে আসছে না। এখানে ট্যুরিজমে বাংলাদেশের মানুষ দিল্লি, আগ্রা, বোম্বে, বিভিন্ন জায়গায়, মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায়, হায়দ্রাবাদ, সব জায়গায় তারা ঘোরাঘুরি করে না, ঐতিহাসিক বাংলাদেশের মানুষ যায় না, তারা ওইখানে টিকিট কেটে ঢুকে না তাজমহল দেখতে,
আগেই তো ছিল 1400 রুপি, এখন কিনা 2000 রুপিতে কোথায় চলে গেছে। আমি যখন গেছিলাম তখন ওই 1400 রুপি দিয়ে দেখতে হয়েছে লাস্ট বার, প্রথমবার 700 রুপি দিয়ে দেখেছি। তো বাংলাদেশের মানুষ তো আমি অনেক দেখেছি ওইখানে যাচ্ছে। তো সুতরাং আন্তরাষ্ট্রীয় সম্পর্ক যদি ভালো হয়, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো হলে সেটা পর্যটনের জন্য ভালো, সেটা অর্থনৈতিক উন্নয়নের জন্য ভালো, কেনা বেচার জন্য ভালো, হাট বাজারের জন্য ভালো, উভয় দেশই লাভবান হয়। ধন্যবাদ।